করতেন, এত আদর করতেন। তিনি বাংলাদেশের গর্ব, তিনি বাংলা সিনেমার এক বরপুত্র। তাকে নিয়ে আজকে একটু জানতে চাই। আমরা এই ঘরটাতে অনেক কিছু সাজানো আমরা দেখলাম, মানে এখানে কি কি রাখা আছে সালমান ভাইয়ের? তার অনেক কিছু রাখা আছে, এগুলো তার কালেকশন, টুপি, অনেক কিছু বলা যাবে না। থাক। উনি যে সিনেমায় অভিনয় করতেন, মানে সেইগুলো হচ্ছে উনি নিজে থেকে কিনে নিয়ে আসতেন, দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে, নেপাল কিংবা অন্যান্য দেশে। নিজে থেকে কিনে নিয়ে আসতো, বা আমরা যে মামারা আছি, লন্ডন আছে বড় ভাই, ছোট ভাই, আমি আছি আমেরিকা, অনেক সময় এটা বলতো ওইটা বলতো। বিশেষ করে তার মাই তারে গাইড করতেন সবচেয়ে বেশি। একটা কথা আছে, এটা আমি দর্শকদের আপনার মাধ্যমে এই বিষয়টা আমি সমাধান করতে চাই। সেটি হচ্ছে, সম্প্রতি ডলি জহুর একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে সালমান শাহর কথা বলেছেন যে তিনি তাকে মা বলে ডাকছেন, কিন্তু তার আপন মা যে নীলা চৌধুরী, তাকে হচ্ছে বলছেন যে নীলা চৌধুরী আসতেছে। আদৌ কি এটা সঠিক? একজন মাকে সন্তানকে এভাবে বলতে পারে? আপনি কি আপনার মারে এরকম বলতে পারেন? না। হ্যাঁ, এটা হচ্ছে মার থেকে মাসির দরদ বেশি, বুঝছেন, ভাইরাল হওয়ার জন্য কথাবার্তা। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে নাটকে একে অন্যকে মা ডাকতে পারে, বাপ ডাকতে পারে, মানে তো মা বাপ না। হ্যাঁ, নিজের মারে ভালাই রেখে আমাকেই মা ডাকতো, আর নিজের মাকে নীলা চৌধুরী ডাকতো। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে মস্তিষ্ক মতিভ্রম হয়ে গেছে। আমি যেটা বলবো, মা নীলা চৌধুরী, সন্তান সালমান শাহ, সম্পর্কটা কেমন ছিল? পৃথিবীর মা ছেলের সম্পর্ক যেমন হয়, মা ছেলের সম্পর্ক কেমন ছিল? মায়ের পেট থেকে বাইরে হয়েছে, এটার কি আর বলা লাগে? এটা তো স্টেপ মাদার না যে এরকম। না মামা, এই কারণে মামাদের সাথে তার সম্পর্ক বন্ধুর মতো ছিল, আর মায়ের সাথে কিরকম থাকবে? মামা এই কারণে আমাদের পরিবারের সব বড় বোন যিনি, ওনার প্রথম সন্তান, তার জন্য আমাদের পরিবারের সবার আলাদা একটা আবেগ, আলাদা একটা টান। সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই অনেক কিছু ওই ছোট ছোট ক্লিপ নিয়ে ভাইরাল করে দেয়, সিম্পল। এই কারণে চাচ্ছিলাম আজকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাক এবং সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর সালমান ভাই, তার বাবা যখন প্রথম ম্যাজিস্ট্রেট, তখন তার জন্ম। তার মা একজন বিএ LLB, একজন শিক্ষিত মহিলা। তার নানা একজন শিক্ষিত মানুষ, বাংলাদেশের একজন নামকরা মানুষ। হ্যাঁ, এদের পরিবার থেকে যদি একটা ছেলে বের হয়, সে কেমন হইতে পারে? আপনি বলেন। অবশ্যই আজকাল মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক কন্টেন্ট তৈরি করে। 3.5 বছরের কেরিয়ারে 27টি সিনেমায় অভিনয় করেছেন। এরপরে তিনি বাংলা চলচ্চিত্রের বরপুত্র এক নায়ক। মামার সাথে তার সম্পর্ক, মামার সাথে তার ছোট্ট স্মৃতি, যেটা কখনো বলা হয়নি। ছোটোবেলার অনেক স্মৃতি তার আছে, কিন্তু আমি তো 1986-এ আমি দেশ ছেড়ে চলে গেলাম আমেরিকাতে। আমেরিকার থেকে তখন টেলিফোনে কথাবার্তা হইতো। এরপরে যখন আমি প্রথম সিনেমায় ঢোকার পরে আমি যখন আসলাম, তখন আমাকে একদিন সে FDC-তে নিয়ে গেছিলো। তার শুটিং ছিল। মামা চলো, তোমার আজকে আমার শুটিং দেখাবো। ওই দিনটা আমার খুব এখনও মনে পড়ে, এবং আমি ওই দিন প্রথমেই শুটিং দেখি তার। আর স্মৃতি তো পারিবারিক স্মৃতি, অনেক স্মৃতি আছে। লক্ষ্মী দুষ্টা ছিল, মিষ্টি দুষ্টা ছিল, আমাদের সবার প্রিয় ভাগিনা ইমন। সালমান শাহ আপনাদের সারা বাংলাদেশের, কিন্তু ইমন আমাদের। ইমন এরকম করতে পারে না। আমাদের বিশ্বাস এবং আমাদের যেসব আলামত আছে, আলামতই প্রমাণ করে দেবে। আমরা 6 সেপ্টেম্বর সেই স্কার্টনের ওখানে আসতে চাই। 1996 সালে 6 সেপ্টেম্বর। 5 তারিখে হয়তো বা আপনার সঙ্গে কথা হয়েছিল। আমার সাথে কথা হয়েছিল। 5 তারিখে কি বলেছিল? এরপর আমার ইমিডিয়েট ছোটো বোন, তারাও আসছিল বাসায়, তারা ঢাকা থেকে আসছিল। তারাও 5 তারিখে ভোরে সিলেট থেকে ঢাকা রওনা দিবে। আগের দিনের কথা বলতেছি। আমিও তাদের সাথে ঢাকা যাওয়ার কথা, কিন্তু 4 তারিখ রাত্রে আমাকে সে ফোন করে বলল, তখন প্রায় ধরেন 11:30-12টা বাজে। ফোন করে বললো যে মামা তুমি নাকি কালকে আসতেছো ঢাকায়। আমি বললাম যে হ্যাঁ আসতেছি। না, তুমি আইসো না, তুমি থাকো। আমি জুম্মার আগের যে ফ্লাইট 11:30-12টার ফ্লাইট, ওই ফ্লাইটে আমি আসবো, তোমার সাথে আমি 1 সপ্তাহ থাকবো, রিল্যাক্স করবো।
আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত? আমি পেপারে সাইন করে আসবো, আমি ডিভোর্স দিব স্বামীরে। তখন আমি রাগ করছি, যে বারবার অশান্তি কেন? না, আমি আইসা তোমাকে প্রুফ দেখাবো যে এই মহিলার সাথে সংসার করা যায় না। আমি বলছি ঠিক আছে, আচ্ছা আয়। এখন আমি সকালবেলা ওইটা ছোটো বোনরে বিদায় দিছি, হ্যাঁ, ঘরে বলছি এটা ওইটা রান্নাবান্না করো, ইমন আসতেছে। এখন 11টা 12টা 12:30 1:45 বাজে, হ্যাঁ, জুম্মার নামাজ। তাই আমি বাসায় বলে গেছি যে আমি মসজিদে গেলাম, ইমন আসলে বলল মসজিদে চলে আসতে। তো আমি সুন্নত পড়ছি, পড়ার পরে আমার পাশের বাসার একটা ছেলে তুহিন, এই বাসায়, সে যে পিছনে হাত দিছে, বলে বাসায় চলেন। না কেন? বলে খারাপ সংবাদ আছে। আমি ভাবছি মনে হয় ইমনের বাবা বা মা কোনো খারাপ সংবাদ হবে, বড় বোন জামাই, আর তো সিনিয়র কেউ নাই। বলে না, চলে আসেন। মসজিদ থেকে আমি নামাজ শেষ করে আসবো, এর আগে আমি বেরোবো না। বলে আচ্ছা। তো জুম্মার নামাজ শেষ করে, জুম্মার নামাজের পরে যে শূন্যতা আমি পড়ি নাই, বের হয়েছি। বের হয়ে আমি দেখি, ও বাবা রে, শত শত লোক দাঁড়ায় দিছে আমার জন্য। হ্যাঁ, কেউ কিছু বলে না, খালি বলে যে বাসায় চলেন। এখন যত হাইটা বাসায় আসতেছে, আরও লোকজন দেখি সাথে সাথে আসতেছে। বাসায় এসে দেখি ভিড়। কী হয়েছে? যে এরকম। তার মানে আমরা বলতে পারি এই ডিভোর্স লেটার সাইন করাটাই সালমানের কাল হয়ে দাঁড়ালো। আচ্ছা, আমি একটা ক্লু দেই। আমি যতটুকু আমার আইডিয়া, আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সালমান শাহর তৎকালীন সময় সেলফোনটা কই। আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, দিস সকালে আমি চলে আসতেছি। এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে, বাইরের থেকে শুনে ফেলছে। বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে, লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে, বুঝছেন? এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না। এটা কি পাওয়ার, আমরা খুঁজে বের করবো না পুলিশ? হ্যাঁ, পুলিশ ওই দিনের কল রেকর্ড কারবারে বের করার দরকার। তৎকালীন সময়ে নতুন সেলফোন বাইরেছে, বড় বড় সেলফোন, এগুলো। এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম, রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম, ফোনটা খুঁজে বের করুন, সব পেয়ে যাবেন। এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম, আমরা দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা, বাটির মধ্যে, ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে। তার মানে হলো এই ঝগড়াঝাটির এক পর্যায়ে সে খায় নাই, না খায়া বালিশটা টান দিয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে, ওইখানে ফ্লোরে ঘুমাইছে। তো স্বামীরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে দু একজনরে হয়তো ফোনে বলছে, তার লোকজনরে, যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে, মেবি। তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লোক পাঠাচ্ছি, দরজা খুলে দিও। ঘটনা কিচ্ছা এখানেই শেষ। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয়, ডিবিডিসি বজলুল করিম সাহেব ছিলেন, আরও পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন। প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই। দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা, আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে। জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে, জানলার গ্লাসের মধ্যে অসংখ্য আঙ্গুলের ছাপ, এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে। বাথরুমে পাওয়া গেছে এক সুটকেস লক করা ভিজা কাপড়। এইগুলার রহস্য কী? ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেটের আপনার টুকরা ফালানো। কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে? কে ফেললো এইটা? এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না। তো এইগুলা রহস্য কে বের করবে? পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে 3টা 3:30টার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম, ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে। ওনারা মনে করছে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে। কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিচ্ছে, ধরছে, সে উঠে গেছিল, পর্দার ক্লিপগুলা ছেঁড়া। এগুলো আমরা বের করব কেন? এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের কিছুই সব অক্ষত, হ্যাঁ, অক্ষত। ওই দিন যখন তাকে নামানো হলো, বা যদি আত্মহত্যাই করে, তাহলে পুলিশ প্রশাসনের কাছে প্রথম কলটায় যাওয়ার কথা। তো সেখানে পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না। তার বউয়ের স্টেটমেন্ট হলো, আমি আসছি, আইসা দেখি
সে ঝুলতেছে। আমি আমার কাজের লোকজনদের ডাকছি, ডাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি। বাবা রে বাবা, এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই। তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা, চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা, তার মারে সালমান শাহর মারে বাপরে ফোন করার কথা, পুলিশের যাওয়ার কথা, অথবা নিয়া দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা। এইগুলা না কইরা সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইলো। নামানোর পরে সে গোসল দিল, তারে গোসল দিয়ে হাফ প্যান্ট পরাইলো, এবং ওই যে চোর পুলিশ খেলা হাফ প্যান্টের মধ্যে নতুন হাফ প্যান্টের স্টিকার লাগানো থাকে না, কাগজের স্টিকার সুতোর মধ্যে বাঁধা, ওইটাও লাগানো, ওইটা খুলতে তারা ভুলে গেছে। এরপরে 2-4 জন দিয়ে দিয়া শরীরের বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে। এইটা আইনের কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি আছে না। ভাবলাম সালমান শাহ আত্মহত্যা করছে। তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর? কে বলছে গোসল করানোর? হ্যাঁ, কে বলছে গায়ে তেল মালিশ করার? এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার। গেল এইটা। আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায়, তাহলে পুলিশ এসে আপনাকে নেবে, আপনার উপযুক্ত বড় ছোট বড় ভাই থাকলে তাকে নেবে, বাড়িতে জোয়ান যারা থাকবে সবাইকে থানায় নেবে, প্রয়োজনে রিমাইন্ডে নেবে। কিন্তু সালমান শাহর কাজের মহিলা ছিল 2টা, একটা ছিল ডলি, একটা ছিল মনোয়ারা, আর তার কাজের লোক ছিল একটা পার্সোনাল লোক আবুল, সামিরা। এই 4 জনের উপস্থিতি, কাউকে তো থানায় নেওয়া হয় নাই, কোনো ইন্টারোগেশন করা হয় নাই। এখন মানে আসলে আপনাদের অভিযোগটা আসলে কোন দিকে? আমাদের অভিযোগটা হচ্ছে, আমরা বিগত সরকারদের আমলে যেগুলা ইনভেস্টিগেশন হয়েছে আমি সবগুলা ডিনাই করলাম আমার পরিবারের পক্ষ থেকে, এবং সালমান শাহ ভক্তবৃন্দের পক্ষ থেকে আমি সব ডিনাই করলাম। মানি না, মানব না। নতুন করে ইনভেস্টিগেশন শুরু হোক, আবুলরে আনা হোক, মনোয়ারারে আনা হোক, ওদেরকে রিমাইন্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক, সব বের হয়ে যাবে। আলামত যা যা আছে আমাদের কাছে এখন পর্যন্ত আমরা এগুলা দেব, ফ্যানও আছে আমরা দেব। আজ পর্যন্ত আপনি দেখেন, লেটেস্ট যেটা হলো গত সরকারের আমলে আদালত অর্ডার দিল পিবিআইকে যে পুনর্তদন্তের জন্য। তদন্ত করে রিপোর্টটা কার কাছে জমা দেওয়ার কথা? আদালতের কাছে। আদালতের কাছে জমা না দিয়ে জনসম্মুখে সেটা পিবিআই, এই মনোজ কুমার পয়সা খায়া সে এটা প্রকাশ করে দিল। এতে কি বোঝা গেল? আদালতকে অবমাননা করা হইল, একটা রাষ্ট্রের আইনকে অবমাননা করা হইল, আমাদের মামলাকে দুর্বল করে দেওয়া হইল, আর এই এতগুলা তার ভক্তবৃন্দদেরকে হতাশ করা হইল। সালমান শাহ মারা গেছে, মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যে আমাদের লিস্ট মতো 46টা ছেলেমেয়ে আত্মহত্যা করছে। ওদের এই আত্মহত্যার এইগুলোরও তো বিচার করতে হবে না? অবশ্যই। একজনের জন্য এতগুলো বাচ্চা তাজা প্রাণ গেল। এই যে বাসায় যারা 4 জন ছিল, তারা তো বিভিন্ন জায়গায়, এর আগে কয়েক বছর আগে একটা ফেসবুকে একজন লাইভে আসলো, এসে হচ্ছে সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এই মহিলাটা এখন বর্তমানে আমেরিকায় থাকে। আমার শ্রদ্ধেয় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কিলারদের একজন ক্যাপ্টেন জামিলের স্ত্রী ছিল তৎকালীন সময়। এই মহিলা হচ্ছে পরবর্তীতে বিয়ে হয়, সামিরার মামা বিয়ে করে তারে। তো এই মহিলা সামিরার মামি, বুঝতে পারছেন? সে নিজেই বলতেছে যে ঘটনার সময় সামিরা ঢিল দিয়ে আমার ছেলের কাছে পুটলা একটা দিছে, বুঝছেন? সালমান শাহ মারা যাওয়ার পরে যখন ঘর খোলা হয়, সিলগালা ছিল, সিলগালা খোলার পরে আমি ছিলাম, আমার ছোটো ভাই ছিল, সালমান শাহর ছোটো ভাইও ছিল, বিল্টু ছিল, সালমান শাহর মা ছিল, সালমান শাহর বাবা ছিল, আর পুলিশ, আইনের প্রশাসনের অনেক লোকজন ছিল। তাদের সামনে সব কিছু দেখা হয়েছে। বিশ্বাস করেন, একটা নাকফুলও পাওয়া যায় নাই, স্বর্ণলঙ্কার কিচ্ছু নাই ঘরের মধ্যে, মূল্যবান কোনো জিনিস নাই ঘরের মধ্যে। এইগুলা গেল কই? ওই বিল্ডিংয়ের দারোয়ান যে ছিল, এখন জীবিত কিনা না সে বলছে ভোরবেলা নাকি 3-4টা ট্রাঙ্ক ভর্তি করে এখান থেকে কে কারা কি নিয়ে বেরিয়ে গেছে। এখন পর্যন্ত এই মামলাটা চলমান আছে 30 বছরের প্রায় কাছাকাছি। তো এখন হচ্ছে এই সরকারের কাছে আপনাদের চাওয়া কি, এবং এই সরকারের কাছে আপনারা কি চান, এই মামলা নিয়ে আপনারা কতদূর অগ্রগতি করতে চান, সেটাও একটু আমি জানতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরও জানাতে চাই।
গতদিনের বিচারকরা বা আইন শৃঙ্খলা যেটা ছিল গত সরকারের আমলে, আপনি দেখেন আমরা বিচার চাইতেছি শুধু একজনের, সালমান শাহর, কিন্তু বিডিআর হত্যা মামলা এতগুলা তরতাজা প্রাণ, এদের বিচার হইল না, সাগর রুনির বিচার হইল না। ইনশাল্লাহ পিলখানা বিডিআরেরও বিচার হবে ইনশাল্লাহ, সাগর রুনিরও বিচার হবে। আর আমাদের ইমন, আপনাদের সালমান শাহ, দেশবাসীর সালমান শাহ, ইনশাল্লাহ সালমান শাহর বিচারও এই সরকার করবে। কারণ এখন যারা আছে রাজনীতিতে বা নতুন আসতেছে, এরা আমাদের চেয়ে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, তারা বুঝে। আমরা জানতে চাই, এই প্রজন্ম জানতে চায় যে আসল রহস্যটা কি। সালমান শাহর যে মানে মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হোক, সকলের দাবি। এই দাবিকে সমর্থন করে আপনারা সেই শুরু থেকেই আপনারা কাজ করে যাচ্ছেন, শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং সেই জায়গায় এখন পর্যন্ত আপনারা নতুন করে এই মামলাটা যেন পূর্ণ তদন্ত হয় সে বিষয়েও কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ সরকার বর্তমান সরকারের কাছে আমাদের সবার পক্ষ থেকে দাবি এটাই, নতুন করে আবার পুনর্তদন্তের আদেশ যেন দেওয়া হয়। এটা যেন এই বিচারটা, সালমান শাহ হত্যার বিচারটা যেন ওনারা একটু পর্যালোচনা করেন। আরেকটা কথা বলেছিলেন আমাকে যে সামিরা যেহেতু সালমানের সাবেক, এবং পরবর্তীতে উনি বিবাহে বন্ধনে আবদ্ধ হচ্ছেন কয়েকটা, তো সামিরা তো সালমান শাহর স্ত্রী দাবি করতে পারে না। পারে না। সালমান শাহ মারা যাওয়ার পরে এক এক করে 4টা বিয়া, বুঝছেন। এখন লাস্ট যেটা সামিরার উপযুক্ত ছেলে, বিবাহ উপযুক্ত ছেলেমেয়েরা রাইখে আসে, তার বাপের বন্ধুর সাথে বিয়ে করে আরেকখানে সংসার করতেছে। ওই স্বামীর কোনো পরিচয় নাই যে আমি অমুকের স্ত্রী, এর আগের স্বামী মুস্তাকের স্ত্রী। এখনও কি সে সালমান শাহর স্ত্রী বলে সে দাবি করবে এবং সে পরিচয় দিবে? এইটা কি? এই 6 সেপ্টেম্বর আসলে পরে আর 19 সেপ্টেম্বর তার জন্মদিন আসলে পরে কিছু সংখ্যক তথাকথিত বলবো আমি সাংবাদিকরা ভিউ বাড়ানোর জন্য দৌড় দেয় সামিরের কাছে। হুই সামিরা? সে তো আমাদের পরিবারের কেউ না এখন, আর সে অন্যজনের স্ত্রী, তার কাছে যাবে কেন? সে কি সত্য কথা বলবে? সে নিজেই বলে হ্যাঁ আত্মহত্যা করছে, তুমি বলার কে? বলবে তো জজ সাহেব, বিজ্ঞ আদালত বলবে। ইন্টারভিউ আসলেই সে বলে হ্যাঁ সে আত্মহত্যা করছে, আমাকে হ্যারাসমেন্ট হচ্ছে আত্মহত্যার জন্য, আমাকে তার মা হ্যারাসমেন্ট করতেছে, দিচ্ছেন যে হ্যাঁ তার মা একজন শিক্ষিত মহিলা এবং নামাজি মহিলা। বর্তমানে দুইজনের চেহারা দেখেন না, একজনের চেহারা দেখেন আরেকজনের চেহারা দেখেন, আপনারাই যাচাই করেন। তার মারে নিয়ে অসভ্য ভাষায় হ্যাঁ আজে বাজে কথা বলে। আমরা তো কোনো দিন সামিরার মারে নিয়ে আজে বাজে কথা বলি নাই, বা আমিও বলি নাই আমার জীবনেও। আমি ইদানিং মুখ খুলছি। কেন খুলছি? আমাকে নিয়ে কথা বলা সে শুরু করছে। আমি নাকি আমেরিকার থেকে এখানে এসে ব্যবসা করতেছি, এই যে আপনারা আসছেন বা আপনি যে আজকে যে এতগুলো লোক দেখছেন, আমি নাকি এসে এখানে টিকিট কাইটা লোক ঢুকাই। আরে বেটি, আমি যে পয়সা আমি আমার রিটায়ারমেন্টের পয়সা পাই বুঝছো, হ্যাঁ আমার বউ বাচ্চা এইখানে, আমি হ্যাঁ আমার বাচ্চারা বড় বড়। আপনারা এই বজলুল করিম ভদ্রলোক এখনও জীবিত আছেন, তৎকালীন ডিবিডিসি, শিক্ষিত মানুষ, নামাজি মানুষ। উনাকে খুঁজে বের করে উনার 2-4টা কথা শুনে। হ্যাঁ অবশ্যই আমরা শুনবো। একমাত্র এইজেড ম্যান, বয়স্ক মানুষ, উনি আছেন। উনি সব কিছু তখনকার সময় করছেন। পরবর্তীতে ওনাকে সরাই দিয়ে এক এক করে ভায়াস হওয়া শুরু হয়েছে। এবং আমার মনে হয় আমি যেটা আইডিয়া করছি বা আমি শুনছি বিভিন্ন জনের কাছ থেকে, সালমান শাহ শ্বশুর শফিকুল হক হীরার বন্ধু হলো পাপন, এই বিসিবির পাপন। হ্যাঁ পাপনের সাথে বিগত সরকার মহিলার আপনার খুব ঘনিষ্ঠতা ছিল। সেই সুবাদে আমাদের মামলাটা কোনো সুরাহা হয় নাই। আল্লাহর হুকুমে আমরা একটা বিচার দেখছি যে একটা দেশের পৃথিবীর ইতিহাসে নাই, পুরা পার্লামেন্ট সহ নাই, মসজিদের খতিবও নাই। বুঝতে পারছি আল্লাহর বিচার আল্লাহ করবে। এখন সামিরার পাগল হওয়ার সময় বলবে। সামিরার মামি যেরকম ওইখান থেকে বলছে যে আমার সামনে সালমান শাহকে খুন করা হয়েছে, সামিরাও ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে বলবে।
অপেক্ষা করেন। মামা আপনাকে ধন্যবাদ। আমরাও চাই চিত্রনায়ক সালমান শাহর বিচারটা হোক এবং আদালতে সঠিক তথ্যটাই আমরা পাই এবং এত এত তার ভক্ত, সেই ভক্তদের মনের আশা পূরণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টিভিকে সময় টিভিকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমি অনেক খুশি।